এই পরিস্থিতি হতে পারে, এটি তো সবাই আসলে। নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে প্রশ্ন ছিল কালকের ঘটনা গোপালগঞ্জের পরিস্থিতি আপনাদের উস্কানিমূলক কথাবার্তার জন্য, সারজিদ আলমের কথাবার্তার জন্য হয়েছে কিনা আপনি কি মনে করেন? তা চলুন নাসিরউদ্দিনের সেই বক্তব্যগুলো কি দিল তার প্রশ্নের উত্তরে আমরা তার মুখ থেকেই সরাসরি শুনি। ঘোষণা করা হলো, এটি কি আসলে এক ধরনের নতুন কিছু বার্তা আপনারা দিতে চাইছিলেন? আপনারা জুলাই পদযাত্রা সারা জেলায় আপনাদের এই কর্মসূচি রয়েছে, হুট করে সেটি মার্চ টু গোপালগঞ্জ নামে যে কর্মসূচি ঘোষণা করা হলো, এটি কি আসলে এক ধরনের নতুন কিছু বার্তা আপনারা দিতে চাইছিলেন? আপনারা সক্ষমতা প্রমাণ করতে চাইছিলেন কিনা, কিংবা যেটি একটু আগে আলতাফ পারভেজ বলছিলেন যে এখানে এই পরিস্থিতি হতে পারে, এটি তো সবাই আসলে দেশের অনুমান করছিল, তাহলে আপনারাও কি এর কিছুটা আপনাদের উপরও দায় বর্তায় কিনা এই যে সহিংসতা হলো? দেখুন, আলতাফ ভাই শুরুতে যেটা বলছিল যে আমরা পদযাত্রাটা অনেক আগে আমরা ঘোষণা করেছিলাম এবং সেখানে সরকারের সব জায়গাতে এটার কনসার্নে দেওয়া ছিল, মিডিয়াতে এটা জেনেছিল, দেশবাসীও জেনেছিল এবং আমরা প্রত্যেকটা পদযাত্রা একের পর একটা করতেছিলাম, অর্থাৎ একটা জেলা থেকে আমরা কিন্তু আরেকটা জেলায় মার্চ করতেছিলাম। তো সেখানে আমরা গোপালগঞ্জে মার্চ টু পদযাত্রা দিয়েছি এই জন্যই যাতে পার্শ্ববর্তী জায়গা থেকে যারা আছে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, এবং আমরা বলেছিলাম যে আমরা একটি পথসভা করব এবং সেখানে হলো আমরা পদযাত্রা করব। তো এই জায়গা থেকে আমাদের এটা স্পষ্টত ছিল, কিন্তু যদি আমরা এটা করতাম যে ঢাকা থেকে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে হুট করে কোনো কিছু মার্চ টু গোপালগঞ্জ দিতাম, সেটা হয়তো বা কোনো একটা কনফিউশন ক্রিয়েট করতে পারতো। এটা সবকিছুতে স্পষ্টত ছিল, কিন্তু আমরা গিয়ে যেটা সম্মুখীন হলাম সেটা আজকে দেশবাসী পর্যবেক্ষণ করেছে এবং আপনারাও সেটা পর্যবেক্ষণ করেছেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি এবং এখনো যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রিন সিগন্যাল আপনারা পেয়েছেন, এটি আমরা জেনেছি, আপনাদের কয়েকজন বলেছেন, কিন্তু এইখানে যে এই ধরনের ঝামেলা হতে পারে এটি তো সবাই আসলে ধারণা করছিল। আপনারা কি করেননি সেরকম ধারণা, বা সেই জায়গা থেকে কোনো প্রস্তুতি কি আপনারা নেননি? আমরা যখনই একটা জেলা থেকে পরবর্তী জেলায় যাই আমরা সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ক্লিয়ারেন্স নিয়ে থাকি এবং গোপালগঞ্জের ক্ষেত্রে আমরা এটা কয়েকবার এজিওর করার চেষ্টা করেছি, নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করেছি। সকাল থেকে গতকালকে রাতও আমরা এটা নিশ্চয়তা নিয়েছিলাম যাতে গোপালগঞ্জে ক্লিয়ারেন্স আছে কিনা, কিন্তু সেখানে আমি ছোট্ট একটা ক্লু দিয়ে রাখি, যেটা তো হলো গোপালগঞ্জ টু মার্চ অথবা গোপালগঞ্জ পাশের একটা জায়গায় আতঙ্ক ছিল যে ধানমন্ডি 32 এর মতন হলো টুঙ্গিপাড়াতে কোনো কিছু হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা। এই জন্য হলো আর্মির যে বড় একটি অংশ সেটা কিন্তু টুঙ্গিপাড়ার মাজারে নিরাপত্তায় ছিল এবং আমরা যখন শহরের মধ্যে প্রবেশ করি আমাদেরকে পুলিশ থেকে সবকিছু থেকে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি এবং এটার পরে কিন্তু আমরা পদযাত্রাটা দিয়ে থাকি। সেখানে আমরা যখন সরেজমিনে গেলাম, প্রথমত আমরা শহরের ঢুকার পথেই তাদের একটা প্রতিরোধের সম্মুখীন হলাম এবং সেখানে যারা আমাদের যাওয়ার আগেই পথসভার যে মাইকিং সেটা শুরু করেছিল সেখানে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে এবং যারা পুলিশ ছিল অনেক বেশি, কিন্তু তারা নিষ্ক্রিয় ভাবে হলো ওইখান থেকে সরে পড়ে এবং আমরা যখন যাই সেখানেও আর্মি থেকে প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে নিষ্ক্রিয় আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমরা যখন গোপালগঞ্জে ঢুকে পড়েছি এবং আমরা বলছি আমাদের পথসভা সফল করব এবং আমরা পুরো বাংলাদেশের 64 জেলা সফল করব, সেজন্য আমরা গিয়েছিলাম। আমাদের শুরুতেই অনেক নেতাকর্মী আহত হয়েছে, আমরা তাদেরকে গিয়ে সাহস জুগিয়েছি, কথা বলেছি এবং সেখানে গিয়ে আমরা পথসভাটা সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ করার পরে যে পরিস্থিতিটা পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে যে আমরা যখন পরবর্তী মাদারীপুর জেলা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেখান থেকে গুলি, ইট, আটকেল শুরু হলো এবং আমাদের সামনে পুলিশ ছিল, পুলিশের সামনে আর্মি ছিল, সবগুলো বাহিনী ছিল। সেখানে আমরা হুট করে দেখতে আমরা সবাই গাড়িতে ছিলাম, সবাই পিছনে আসতেছে, যে যার মতো হুড়হুড়ি করে পিছনে যাওয়া শুরু করলো। পুলিশ আমাদের আগে চলে গিয়েছিল, আর্মি আমাদের আগে চলে গিয়েছিল। পরবর্তীতে আমরা একটা রুট দিয়ে গিয়ে পুলিশ লাইনে আশ্রয় গ্রহণ করি এবং সেখানে আমরা অবরুদ্ধ হই এবং এটাতে যেটা ঘটেছে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির বাইরে গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা লাঠি, বল্লম, বিভিন্ন যে দেশীয় অস্ত্রপাতি নিয়ে তারা উপস্থিত হয়েছিল। ফলত যখন গ্রাম থেকে এসেছে সেখানে হলো প্রশাসনেও কিছু স্থবিরতা নেমে এসেছিল এবং প্রশাসনের একটি বড় অংশ যেহেতু টুঙ্গিপাড়ায় ছিল সেখানেও তাদের বড় একটি জায়গা ছিল না। সবকিছু মিলিয়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন আমরা প্রশাসনের কাছে বারবার হেল্প চেয়েছি। আমাদের যে পদযাত্রার যে বহর ছিল এটা দুইটি অংশতে বিভক্ত হয়ে যায়।
আমাদের একটি অংশ ডিসি অফিসে যায়, আর একটি অংশ হলো পুলিশ লাইনে অংশগ্রহণকারী এসপি অফিসে। তো ওদের খুব বাজে অবস্থা ছিল, ওইখানে মাত্র 3 জন পুলিশ উপস্থিত ছিল। আমাদের এখানেও যারা পুলিশ ছিল তারাও দৌড়িয়ে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল থেকে শুরু করে সবকিছু আমাদের উপর ছোড়া হয়। কিন্তু আমরা সবাইকে একটি বার্তা দিয়েছি, আমরা পদযাত্রার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু আমরা পুলিশের কাছে বলেছিলাম আপনারা আমাদেরকে ক্লিয়ারেন্সটা দিয়েছেন, যদি আপনারা আমাদেরকে বলতেন যে আমরা নিরাপত্তা দিতে পারবো না, তাহলে আমরা আমাদের প্রোটেকশন নিয়ে ঢুকতাম। সার্জিস আলম বলছিলেন যে মুজিববাদের কবর রচনা করে ফিরবো, এই ধরনের বক্তব্যগুলো কি এক ধরনের উস্কে দেয় কিনা, কিংবা আপনাদের কর্মসূচির উদ্দেশ্য সেটাই ছিল কিনা যে মুজিববাদের কবর আপনারা রচনা করবেন, কিন্তু দিন শেষে আপনাদের পুলিশের গাড়িতে করে ফিরতে হলো নিরাপত্তার খাতিরে? এটিকেও কি এক ধরনের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন? প্রথমত আমরা গত অগাস্টে যে শব্দটি বলেছিলাম, আমরা একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে চাই। নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে কিন্তু আমাদের সংবিধান পরিবর্তন, আর এই সংবিধানটা কিন্তু মুজিববাদী আদর্শিক প্রভাবিত শক্তি দ্বারা বানানো, এবং সেখানে আমরা বাঙালি জাতীয়তাবাদের মতন বিভিন্ন যারা আধারিং করার মতন বিষয় আমরা দেখেছি। ফলত বাচনভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের এই বার্তা একটি, বাংলাদেশে যে মুজিববাদী যে শক্তি রয়েছে যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, আমরা বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই তাহলে মুজিববাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে এবং